বুঝতে পারছেন রাজ্য রাজনীতি কিভাবে তপ্ত হয়ে উঠছে ভোটের সময় যত এগিয়ে আসছে। অন্যদিকে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় তার মর্মান্তিক মৃত্যু শুটিং এ গিয়ে, আর সেই ঘটনায় 0 এফআইআর দায়ের করেছে এবার আর্টিস্ট ফোরাম। এফআইআর এ প্রযোজনা সংস্থা ও তার দুই ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দেখুন, আমাদের ফোরাম থেকে একটাই এফআইআর করা। এক সপ্তাহ কেটে গেল, চলে গেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাঁর মৃত্যু ঘিরে বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। সামনে আনা হচ্ছে পরস্পর বিরোধী নানা তত্ত্ব, তার ফলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝাই যাচ্ছে না। 20টা ভার্সন ঘুরছে, কেউ জানে না কি হয়েছিল। শুক্রবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছিল রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এফআইআর করা হবে। সেই মতোই শনিবার রিজেন্ট পার্ক থানায় দায়ের হলো এফআইআর। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে অভিযোগ জানালো আর্টিস্টস ফোরাম, যে সংস্থার অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়, যিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। শনিবার দুপুর 2টো নাগাদ থানায় পৌঁছন আর্টিস্টস ফোরামের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, যিশু সেনগুপ্ত সহ আরও অনেক তারকা। ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। আমাদের ফোরাম থেকে একটাই এফআইআর করা। আজকের কাজটা হলো, এরপরে কি করব আমরা সেই পদক্ষেপটা ঠিক করব। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স সংস্থা এবং তার দুই ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এফআইআরে উল্লেখ, মানুষের জীবন ও নিরাপত্তাকে বিপদে ফেলে তারা তালসারি সৈকতে এমনভাবে শুটিং করেছেন যার পরিণতি হচ্ছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, এবং তারপরও তারা ঘটনা সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছেন। যাদের এগেনস্টে এফআইআর করা হয়েছে তাদের এগেনস্টে তো অবশ্যই, কিন্তু আরও তো প্রচুর মানুষ ছিলেন হু আর ইন চার্জ অফ ডিফারেন্ট ডিপার্টমেন্টস, সেইগুলো বোধহয় খতিয়ে দেখাটা খুব দরকার। সবাই চাইছে যে সত্যিটা বেরিয়ে আসুক। এর আগে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে দাবি জানানো হয়েছিল ভোলে বাবা পার কারেগার প্রযোজক, প্রোডাকশন হাউস এবং চ্যানেলের বিরুদ্ধে খুনের ধারায় এফআইআর করা হোক। উত্তর চাই, তার জন্য একটা স্বচ্ছ তদন্ত চাই। শুটিং চলাকালীন রাহুল বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনায় কয়েকদিন আগেই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে আইনি চিঠি পাঠায় আর্টিস্টস ফোরাম, যেখানে সরাসরি প্রশ্ন তোলা হয় এই মৃত্যুকে ঘিরে যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন স্ববিরোধী মন্তব্য করছেন, তাতে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে সবাই। এত রকম স্ববিরোধী মন্তব্যের মাঝে হারিয়ে যাচ্ছে আসল প্রশ্নগুলো। কেন রাহুলকে এই দুর্ঘটনায় পড়তে হলো? তাহলে কি বিপদে পড়া কোনো শিল্পী বা কলাকুশলীকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা প্রযোজকদের তরফে আগে থেকে করা হয়নি? এই বিপজ্জনক জায়গাতে শুটিং করা হলোই বা কেন? আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি। সেই উত্তরটা পাইনি। রাহুল যে ধারাবাহিকে শুটিং করছিলেন তার প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা থেকে কলাকুশলী, এমনকি ফেডারেশনের কর্তারা। সত্যিটা জানতে চাই। আমার মনে হয় শুধুমাত্র বন্ধু হিসেবে নয়, পরিবারের লোক হিসেবে নয়, মানুষ হিসেবে, এই শহরের মানুষ হিসেবে আমাদেরকে একটা কৈফিয়ত দেওয়া উচিত যে কেন 5 রকম ন্যারেটিভ বেরিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সত্যি ঘটনাটা কি হয়েছে এইটুকু জানাটা আমার মনে হয় দিস ইজ দ্য লিস্ট উই ডিজার্ভ। এ বিষয়ে এখনো প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে কিছু জানানো না হলেও সম্প্রতি একটি বিবৃতি দিয়ে তাদের তরফে জানানো হয় তালসারিতে ঠিক কী ঘটেছিল তা সঠিকভাবে বোঝার জন্য শিল্পী এবং কলাকুশলীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের বক্তব্য সংগ্রহের জন্য আরও কয়েকটা দিন সময় চেয়ে নিচ্ছি। কোথায় বক্তব্যে অসঙ্গতি, কোথায় ভিন্নমত, এই ব্যাপারগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করতে চাই, যাতে নির্ভুলভাবে রিপোর্ট দিতে পারি। এই লুকোচুরিটা থেকে এবার আড়াল থেকে বেরিয়ে এসে আপনারা সবার মুখোমুখি হন, কারণ তার সন্তান জবাব চাইছে, তার স্ত্রী জবাব চাইছে, আজকে তার বন্ধুবান্ধবরা জবাব চাইছে, এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকেই জবাব চাইছে। এখন মূল প্রশ্ন হলো, কাদের গাফিলতিতে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো? কারা এর জন্য দায়ী? সেই নামগুলো কি কোনো দিন প্রকাশ্যে আসবে? অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। আপনারা জানেন 0 এফআইআর দায়ের করেছে আর্টিস্ট ফোরাম, আর এদিকে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে আজকে রাতেই প্রিয়াঙ্কাকে নিয়ে রিজেন্ট পার্ক থানায় পৌঁছে যাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তরা। আমি রূপাঞ্জনার কাছে এই ক্ষেত্রে আসবো। রূপাঞ্জনা, আপনি সেই সময় ছিলেন যখন অভিযোগ জানানো হচ্ছিল আর্টিস্ট ফোরামের তরফ থেকে, কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ জানালেন সেই প্রসেসটা নিয়ে যদি একটু বলেন। প্রযোজক সংস্থার বিরুদ্ধে এফআইআর জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে রাগে। আর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরাম মানে আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একটা বড়
প্রসেস আছে, যেখানে আমাদেরকে প্রাথমিক স্তরে একটা চিঠি দিতে হয়, মেল করতে হয় প্রযোজক সংস্থাকে। সেখান থেকে একটা যে এরকম একটা মিসহ্যাপ হয়েছিল সেদিন 29শে এপ্রিল, সেটার কি হয়েছিল, কি ঘটনা হ্যাজ লেড টু দ্য ডেথ অফ আওয়ার ফেলো অ্যাক্টর, যে আমাদের সহকর্মী সহযোদ্ধা ছিল রাহুল অরুণোদয় ব্যানার্জি। তার যে মৃত্যুর পেছনে কি গাফিলতি ছিল সেটা নিয়ে কিছু প্রশ্ন সামাজিক মাধ্যমে যেগুলো ছড়িয়ে পড়েছিল সেগুলোতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওদেরকে মেল করা হয়েছিল। তারপরে একটা বিবৃতি বোধহয় দেওয়া হয়েছিল প্রযোজনা সংস্থার পক্ষ থেকে, সেটাও আমরা দেখতে পাই। সেটাও কিছুটা সোশ্যাল মিডিয়াতে আমাদের ফোরামের মেল সাইট থেকে বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেওয়া হয়। ভেতরে আমরা জানতে পেরেছিলাম যে তারা এমন একটা বয়ান দিয়েছে যেটা বোধহয় আমাদের কারুরই, মানে যে এক্সিকিউটিভ বডি আছে যারা কাজ করেন আমাদের এই সংস্থার জন্য, এই ফোরামটার জন্য, তাদের কাছে ব্যাপারটা খুব একটা বোধগম্য হয়নি। কাজেই গেছে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল যে এই আনন্যাচারাল ডেথ, কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে আমাদের সহকর্মী, সেখানে তাদের কি ব্যবস্থার গাফিলতি ছিল, কি ব্যবস্থার গাফিলতি ছিল প্রোডাকশন সংস্থার তরফ থেকে, যে কারণ অনেক রকম ন্যারেটিভ চারিদিকে ছড়িয়ে পড়েছিল, ওরাই অনেকবার স্টেটমেন্ট চেঞ্জ করেছিল, সেটার একটা পুরো লেখা, মানে লিখিত অভিযোগ আমাদের তরফ থেকে। আমাদেরও অনেকগুলো প্রশ্ন ছিল, সেটা আমাদের ফোরামের সিনিয়রসরা ঠিক করে সেটাকে পাঠিয়েছিলেন। কিন্তু তারপরে যেহেতু তারা আবার একটা খুব লেন্দি লেখা লিখে পাঠিয়েছেন বলেই এফআইআরটা করা হয়েছে। একদম। জিতু কামাল আমাদের সঙ্গে রয়েছেন। জিতু, মানে আজকে আমি দেখলাম যে আমাদের প্রতিনিধির সঙ্গে তুমি কথা বলছিলে, রাহুলের সঙ্গে তোমার ছবি রেখে তুমি ওরকম একই ঘটনার শিকার, তোমার অভিজ্ঞতার কথা সেই সময় তুমি তুলে ধরছিলে। যদি আরো একবার একটু বলো, ঠিক কি হয়েছিল তোমার সঙ্গে? আমি একটা ছবি করতে গিয়েছিলাম, প্রোডাকশন হাউস নতুন, এবং সেই ছবিটা করতে গিয়ে আমাদের ধুলোর মধ্যে কাজ করতে হয়, এটা আমরা জানি, কিন্তু এতটাই বেশি পরিমাণ হয় সেখানে আমার মানে জ্বর আসে, মাথা ধরে যায়। আমি প্রোডাকশন হাউসকে বারবার বলতে থাকি যে আমি কিন্তু ঠিক নেই, আমার বারবার মানে আমি অসুস্থ বোধ করছি। সেখানে একটা গানের শ্যুট হচ্ছিল, ন্যাচুরালি সেটা করছিলামও। ওখানে বিশ্বনাথ দা উপস্থিত ছিলেন, আমাদের সেক্রেটারি উপস্থিত ছিলেন, ফোরামের শান্তিদা উপস্থিত ছিলেন। আলটিমেটলি শ্যুটটা হওয়ার মধ্যেই 4টে সাড়ে 4টের সময় ব্ল্যাক আউট হয়ে এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার বুকে প্রচণ্ড পেন হতে থাকে। বিশ্বনাথ দার তৎপরতায় আমাকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা জার্নি করে ধান্যকুড়িয়া থেকে RN টেগর হসপিটালে নিয়ে আসা হয়। আমি কখনোই মানে এটা ভাবিনি যে আমার যারা সহশিল্পী তারা তো সিনিয়র আমার, তার থেকে বড় কথা আমার ফোরামের সেক্রেটারি, সে কখনো একটা ফোন করে জিজ্ঞেস করেনি। সেখানে আমার কোনো ক্ষোভ নেই। এরপরে প্রোডাকশন হাউস থেকে আমাকে বারবার বলা হয় যে ওই জায়গাটা অকুপাইড করে রাখা, ভাড়া করে রাখা রয়েছে। যদিও ভাড়া করে রাখা নয়, ওই জায়গাটা ওরা ফ্রিতে পেয়েছিল। পরে আমি খোঁজ খবর নিয়েছি, তুমি এখানে এসে শুটিংটা করে দিয়ে যাও, আমরা প্রিকশন নেবো, আমরা আশ্বাস দিচ্ছি। এবং আমি তাদের কথা অনুযায়ী সেখানে যাই, গিয়ে যেটা সম্মুখীন হই সেটা আরও ভয়ানক। যে ধুয়ো, যে পরিবেশের মধ্যে কাজ হয়েছে, সেটা আমাকে 3-4 মাস অন্তত, 2-3 মাস অন্তত আমাকে হসপিটাল থেকে বলা হয় যে ধুলোর মধ্যে যেতে পারবে না। 10 গুণ ধুলো বাড়িয়ে কাজ করানো হয়। আমি বারবার বলছিলাম যে আমার কষ্ট হচ্ছে। ওই ছবিতে রাহুলদাও কাজ করেছে। রাহুলদাই একটা শটে আমাকে নিচে শুয়ে নিয়ে আসছে, যেখানে চকের গুঁড়ো ফেলা, বারবার ধুলো যাচ্ছে, আমি উঠতে পারছি না, চোখ টোক লাল হয়ে যাচ্ছে। ওইখানেও কিন্তু আমাদের সেক্রেটারি উপস্থিত ছিল, কিন্তু মুখে কুলু এঁটেছিল। আমি খুব অবাক হলাম যে আমি যার মুখাপেক্ষী হয়ে রয়েছে, আমি তো কিছু বলতে পারছি না। ওইখানে যদি শান্তিদা না থাকতো আমি সত্যি বলতাম যে আমি শুটিংটা করতে পারবো না। আমি ভাবছিলাম আমার সিনিয়র রয়েছে, আমার সেক্রেটারি রয়েছে, সে তো নিশ্চয়ই বলবে, কিছু বললেন না। এরপরে হচ্ছে 14 আর 15 মার্চ আবার একটা ডেট নেয়। আমি ডেট দিতে পারছিলাম না, সেই ডেটে আমি শুটিং করতে যাই এবং আপনারা প্রত্যেকটা ফুটেজ দেখতে পাবেন। 15 তারিখ গানের একটা শুটিং হয়, সারাদিন সুন্দর শুটিং হয়। 15 তারিখ সন্ধ্যাবেলায় প্রচণ্ড তুমুল একটা ঝড় বৃষ্টি শুরু হয় চন্দননগর অঞ্চলে। আপনারা ওয়েদার আপডেট দেখুন, পিছনে ওয়েদার ফোরকাস্টগুলো দেখে নেবেন। প্রচণ্ড ঝড় ওঠে, তুমুল একটা ব্যাপার চলতে থাকে। গঙ্গায় নৌকোতে শুটিং হবে, আমাকে বলা হয় নৌকোতে শুটিং হবে, নৌকোটা সাজানো হয়েছে অনেক টাকা পয়সা দিয়ে। যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, আমি সেটা রাজি হইনি, কারণ আমি জানি এরা দায়ভার নেবে না এবং কিছু হলে
আমি কিছু করে উঠতে পারবো না, আমি না করি, আমি বলি যে তোমাদের আরেকটা দিনে টাকা যাবে এই তো, কিন্তু করবো না, আমি পারছি না। সেই ক্ষোভটা 16 তারিখ যখন আমি শুটিং ফ্লোরে যাই, 8টা সাড়ে 8টায় কল, 9টার সময় ঢুকি, আমি একটা উইয়ার্ড সিচুয়েশনের মধ্যেই থাকছি। ডিরেক্টর প্রডিউসার তারা একটা অদ্ভুত ব্যবহার করছে। 11:30টার সময় সেটা ব্লাস্ট করলো যখন আমি শর্ট দিতে যাচ্ছি। তুই তোরকা বলে কথা, গালি দিয়ে কথা, হারামের টাকা টাকা আমি এখানে বলছি না, অনেক অনেক ছোট বড় সবাই দেখছে। আমি দেনার দেন ফোরামে আমি মেল করে আমি বেরিয়ে আসি। আজকে 4 তারিখ, ফোরামের থেকে কখনো কোনো ফোন আসেনি। আমি ফোন করেছিলাম 6-7 দিন আগে সেক্রেটারিকে যে কি দেখবে, কি করছো কিছু। ওরা আমাকে বললো সেক্রেটারি যে না, ওরা বসতে চাইছে না। আমার এখানে প্রশ্ন, আমি যার মুখাপেক্ষী হয়ে রয়েছি, যে ফোরামের মুখাপেক্ষী হয়ে রয়েছে, সে বলছে বসতে চাইছে না, যে প্রোডাকশন হাউস প্রথম আসছে। তাহলে আজকে এত বড় একটা প্রোডাকশন হাউস, শক্তিশালী প্রোডাকশন হাউস, তার বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম লড়ছে, এটা ভাবতে আমার নিজের কুণ্ঠা বোধ হয়। আমি ভাবতে পারি না যে উনি ওরা লড়তে পারবেন বলে। এইখানেই আমার বিরুদ্ধাচরণ করা। আজকে আমার দোষটা কোথায়? আমি তো বারবার বলে যাচ্ছি যে এই প্রবলেম হয়েছে। অন্তত আমি ফোরামের সদস্য হয়ে একবার তো আমাকে ডেকে কথাটা শুনবে। একবারের জন্য কথা শুনে না। তাহলে আমি বুঝতে পারি না যে আমাদের ফোরামের বড়রা, সিনিয়ররা বারবার অভিভাবক সুলভ কথাবার্তা বলে, কিন্তু আমি তাদের আচরণে সেই পাইনি। অনেক অনেক ঘটনা ঘটেছে, হয়তো আমি আস্তে আস্তে নিশ্চয়ই বলবো, যে যেখানে বুঝতে পারছি যে আমি এইখানকার যোগ্য নই, বা তুমি বাড়ি চলে যাও। এই ধরনের কার্যকলাপ যদি ফোরামেই হতে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে রাহুলদার এই ঘটনার পর কেন ফোরাম চোখ খুললো? আমি তো আগেই নক করেছিলাম, আমি তো 16ই মার্চ নক করেছিলাম 1:33 বা 34 আমার কাছে রয়েছে, 1:30-এ আমি ফোরামে মেলটা করেছিলাম। সেই দিন যদি একটা প্রিকশন নেওয়া হতো, তাহলে অন্য প্রোডাকশনের কাছেও তো একটা নকিং হতো যে প্রিকশন নিয়ে কাজ করতে হবে, এত দূরে কাজে যাচ্ছি, একটা লোক অসুস্থ হয়ে পড়তে পারে, একটা মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, টেকনিশিয়ান অসুস্থ হয়ে পড়তে পারে, যে কেউ যা ইচ্ছে হতে পারে। তাই জন্য আমি অসহায় বোধ করলাম, যাদের মুখাপেক্ষী হয়ে রইলাম তারা উত্তরটুকু পর্যন্ত দিল না। আমি অনেক সিনিয়রকেও ফোন করেছি ফোরামে, I didn't get any answer. আমি জিতু তোমার কাছে আবার আসবো। তুমি ওয়েট সিচুয়েশনের কথা বলছিলে, অবশ্যই ফোরামের তরফে আমি রিয়াকশন নেব, কিন্তু এই যে একের পর এক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে জিতুকে, আমি বাচ্চাদের কাছে আসবো। বাচ্চাটা যেভাবে অকালে চলে যেতে হলো রাহুলকে, রাহুলের মৃত্যুর পর তো একাধিক আরও বেশি করে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। এ তো যে অভিজ্ঞতার কথা জিতু বলছে তো ভয়ঙ্কর। হ্যাঁ, এটা ঠিকই। আমি বলছিলাম আগের দিনও যে যেটা হচ্ছে একটা যে অভিনেতাদের সঙ্গে যে সম্পর্ক, প্রযোজক, প্রোডাকশন হাউস, এবার একটা যে মিউচুয়াল রেসপেক্ট থাকবে, যেখানে আমি যখন একজন রাইটার, ডিরেক্টরকে সম্মান দেব, সেও তো আমাকে সম্মান দেবে। আর সম্মানটা কেন দেবে? আমি যখন তার ভ্যালুটা বুঝবে, সে তো আমার ভ্যালুটা বুঝবে। এই যে জিতু কথাগুলো বলছিল, জিতু আমার ফ্লোরে যে কোনো একটা যখন অভিনয় করবে, আমি তো তাকে নিয়েছি সেই ক্রাফটটা সে জানে বলে, সেটা শিখে এসেছে। একটা আর্টিস্ট যখন একটা দীর্ঘ পরিশ্রমের পর একটা সুযোগ পায়, শিখে আসার পর যখন সে কাজটা করে, তখন যদি এরকম একটা সিচুয়েশন থেকে ফেস করতে হয়, যেটা প্রথম হয় তার কনফিডেন্স চলে যায়। আমি এক লাইনে বলছি, অনেক দিন আগে, অনেক বছর আগে হায়দ্রাবাদে শুটিং করছিলাম, তখন একটা হিন্দি ছবির শুটিং হচ্ছিল, লজ্জা বলে। সেই ছবিতে আমি দেখেছিলাম যে মনীষা কৈরালা, রেখা, অনেকে ছিলেন। একজন নতুন আর্টিস্ট ছিলেন, সম্ভবত সোনু সুদ বা কেউ, একদম নতুন তিনি তখন। তো দেখেছিলাম তার মেকআপ ভ্যান এবং মনীষা কৈরালার মেকআপ ভ্যান সেম, একই। তাই প্রোডাকশন কন্ট্রোলারকে জিজ্ঞেস করেছিলাম যে ইনি তো নতুন আর্টিস্ট, ইনি তত বড় স্টার, দুটো এক কেন? তার উত্তরে উনি বলেছিলেন, উনি যখন এই ফ্লোরে গিয়ে অভিনয় করবেন অত বড় আর্টিস্টের সামনে, ওর কনফিডেন্স ল্যাক করবে যদি প্রথম থেকে আমি ওকে খুব লো ট্রিট করি। তো ফ্লোরে ওর বেস্ট পারফরমেন্সটা আনতে গেলে আমাকে ওকে এমন করে ট্রিটমেন্ট দিতে হবে যাতে ওর কনফিডেন্সটা হাই থাকে। তো এই যে জিতু কথাটা বলছে, এই পরিবেশের মধ্যে কোনো অ্যাক্টার, তার কোনো কনফিডেন্স থাকবে, সে কী ডেলিভার করবে? আর এইখান থেকে যেটা জিতু বলছে যে সত্যি সেদিন যদি ভাবনা চিন্তা করা হতো, হয়তো এই ঘটনা অ্যাভয়েড করতে পারতাম আমরা। যেখান থেকে আজকের কথাও বারবার বলছি, যদি জানতে না পারি কী হয়েছে, তাহলে আগামী দিনে আবার ঘটনা ঘটবে। তো অভিনেতার সঙ্গে, টেকনিশিয়ানদের সঙ্গে, প্রোডাকশন হাউসের মধ্যে যে একটা যে সুন্দর সম্পর্ক ছিল, আমরা তো আজকে প্রথম অভিনয় করছি না, বহু বছর হয়ে গেল। একদম যখন দূরদর্শন প্রাইভেট চ্যানেল ছিল না, সেই সময় তো অভিনয় করছি। রূপঞ্জনা তার একটু পরে, তনিমা দিয়ে জানে যে সম্পর্কটা ছিল, যে সম্পর্কটা বন্ধুর সম্পর্ক, সেখানে অশান্তি ছিল, ঝগড়া ছিল, মনোমালিন্য ছিল, সব ছিল,
কি তারপরেও একটা যে ক্রিয়েটিভ একটা কাজ হচ্ছে, তার একটা আত্মিক বন্ধন ছিল, সেটা ভয়ঙ্করভাবে মিসিং, মানে সাংঘাতিক মিস করি সেটা। আমি তো ভীষণ করি, জানি না কে কি বলবে। একদম দেখুন, রাহুল বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি শুটিং করতে গিয়েছিলেন, শুটিংয়ে গিয়ে যে বিপত্তি ঘটে গেছে, যেভাবে তিনি চলে গেলেন, তারপর একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু ঠিক কি ঘটেছিল শুটিং চলাকালীন, কি এমন ঘটলো যেখানে রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রাণটাই চলে গেল, কি হয়েছিল একবার দেখাবো সেই প্রতিবেদন, তারপর আলোচনায় আসছে। স্টুডিও পাড়া আজ রাহুলহীন। বন্ধুদের আড্ডা থেকে চিরতরে হারিয়ে গেছেন অরুণোদয়, তবে থেকে গেছে অসংখ্য প্রশ্ন। আমরা যারা মানে ইন্ডিভিজুয়ালি যারা রাহুলের খুব কাছের বন্ধু ছিলাম, তারা মানে তারা হতভম্ব অ্যাকচুয়ালি। বিচার তো পরের কথা, বিচার হওয়ার আগে তো এটা জানা দরকার যে হয়েছিলটা কি। গত রবিবার বিকেলে উড়িষ্যার তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় 43 বছরের রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সমুদ্রে আমি ঠিক যেমন হাঁটছি এইরকম যে মাটি সেটা থাকলেও পরের যে স্টেপ, সেই স্টেপ হঠাৎ করে দেখা যাবে যে এইরকমভাবে কিন্তু নেমে যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় রয়েছে চোরা বালি, বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় খাদ। অর্থাৎ কোনো জায়গায় সমুদ্রে যদি দেখা যায় যে হাঁটু সমান জল রয়েছে একটা স্টেপ, এবং পরের স্টেপে দেখা যাবে সেই জল একেবারে বুক সমান হয়ে উঠছে। চিৎকার করতে তখন দেখেছে ওদের টিমটাই ছিল, ওরা যারা শুটিং করেছিল তারাই টিমটা ছিল, সবাই নেমে পড়েছে। না, জলে লাভ হয়নি তো, আমাদের ওই লোকাল টিম গিয়েছিল, গিয়ে বাঁচেনি। ধারাবাহিক ভোলে বাবা পার কারিগার শুটিংয়ে শুক্রবার পুরো টিম তালসারিতে পৌঁছয়। শনি ও রবিবার শুটিং হয়। রবিবার ছিল শুটিংয়ের শেষ দিন। তখনকার কিছু দৃশ্যের ভিডিও ভাইরালও হয়। এই শুটিং চলাকালীনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঠিক কি হয়েছিল তখন? পুলিশ ও স্থানীয় সূত্রে দাবি, শুটিং চলাকালীন রাহুল ও তার সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রের অল্প জলে নেমেছিলেন। পরে তারা একটু গভীর জলের দিকে যেতে থাকেন। তখনই আচমকা পড়ে যান অভিনেত্রী, সঙ্গে সঙ্গে পড়ে যান রাহুলও। এরপর ইউনিটের একজন সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে উদ্ধার করেন। অন্যদিকে রীতিমতো জলে হাবুডুবু খেতে থাকেন অভিনেতা। বেশ কিছুক্ষণ পর কয়েকজন মিলে তাকে উদ্ধার করেন। এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম, আমিও পড়েছি, আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না। তালসারি উড়িষ্যার বালাসোরের মধ্যে পড়ে। সেখানে পুলিশের তরফে শুটিং এর জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। इसमें जो इनका फिल्म शूटिंग था, इसमें ना हम लोग से वो परमिशन लिए थे, ना ही हम लोग को कोई इंटीमेशन दिया गया था। जो परमिशन है इन लोग दीघा पुलिस से भी नहीं लिए गए थे, तो हम दोनों जो बॉर्डर पुलिस है इनकी किसी के भी इन्फॉर्मेशन में नहीं था। তালসারিতে শুটিং করার আগে কেন অনুমতি নেওয়া হয়নি তা নিয়ে একদিকে যখন বিতর্কের ঝড় ওঠে, তখন প্রযোজনা সংস্থার অন্যতম কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায় কার্যত দায় ঠেলেছিলেন মৃত রাহুলের ঘাড়ে। সমস্ত আর্টিস্টরা চলে গেছিল, বোটের কোনো সিনই ছিল না। এই যেটা শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। এই সবটা আমার শোনা, থেকে বেশি স্পেসিফিক্যালি কিছু বলতে পারবো না, কারণ আমি ওই স্পটে ছিলাম না সেদিন। তবে বিতর্কের মুখে পড়ে সম্প্রতি প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তালসারিতে ঠিক কি ঘটেছিল তা সঠিকভাবে বোঝার জন্য শিল্পী ও কলা কুশলীদের সঙ্গে কথা বলা হচ্ছে। অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। মাত্র 43 বছর বয়সেই শেষ হয়ে যাওয়া অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের জীবন, রাহুলের মৃত্যু একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। তনিমেদি কিছুক্ষণ আগেই যেহেতু বলছিল, ও প্রোডাকশন হাউস নিয়ে একাধিক প্রশ্নের কথা বলছিল। আমি জানতে চাইছি তোমার কাছে এই জায়গাটায়, যে অভিনেতা অভিনেত্রীদের মতামতকে কি গুরুত্ব দেওয়া হয়, প্রোডাকশন হাউসগুলো কি গুরুত্ব দেয়? যে ইনসিকিউরিটির কথা, যে প্রসঙ্গটা তুলে আনছিল জিতু কমল। দেখো, আমি আমাদের ইন্ডাস্ট্রিটার নাম দিয়েছি এখন কম্প্রোমাইজ ইন্ডাস্ট্রি। মানে আগে আমরা হয়তো টাকা পয়সার সঙ্গে কম্প্রোমাইজ করতাম শুধু, তাও সেক্ষেত্রেও খুব কম, 200-500 এরকম পার ডে। এখন তো মানে যে টাকায় এরা শুরু করে সে তো বাদ দাও, মানে যখন প্রথম এসেছিলাম সেরকম টাকা থেকে। এইবার হচ্ছে কম্প্রোমাইজের অন্য জিনিস হলো। একটা ব্যাপার ছিল 10 ঘন্টা আর্টিস্টরা কাজ করবে, কোনো নিয়ম নেই এখন, 12 ঘন্টা 14 ঘন্টা। এবার আমি যদি বলি তখন আরেকজন বলবে যে কি দরকার, চেপে যাও না। এই যে চেপে যাও না আমাদের ভেতর একটা এসছে, সবাই যেন একটা সুতোয় ঝুলছি আমরা। আমি ছেড়ে দিলে, আমি পড়ে গেলে আরেকজন ঠিক ঢুকে পড়বে। এখানে আমাদের সঙ্গে আমাদের পরিচালক, ক্যামেরাম্যান সবাই ঝুলছে। কিন্তু
কার নির্দেশে ঝুলছে, কি করে ঝুলছে, এই যে বাদশা বললো বোম্বের ব্যাপারটা, আমি নিজে সেখানে কাটিয়ে এসেছি। তো একটা সিন ছিল আমার সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ার, আমি বলেছিলাম যে আমি নিজে করবো। ওরা বললো না না না, পাগল নাকি আপনি, কেন করবেন? না আমি নিজে করবো, আমি নিজে করবো। তোমরা ভাবতে পারবে না ওরা কত রকমভাবে সাবধানতা নিয়েছিল। তলায় মোটা গদি পেতে দিয়ে আমার ইয়েতে একটা পায়েতে দড়ি বেঁধে সেই দড়ি আলগা করে রেখে আমি গড়িয়ে পড়ছি। পড়তে পড়তে আমার নিজেরও তখন একটুখানি ভয় লাগছিল, হ্যাঁ করতে করতে তো গেছি, কিন্তু যখন পড়লাম কিছু ব্যাপার নেই, এত উঁচু। এই জিনিসগুলোই আমাদের মাথাতে ঢোকে না, মানে আমাদের ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রির মাথায় ঢোকে না যে একটা মানুষকে দিয়ে কাজ করাচ্ছি, তাকে আমরা একটু আগলে রাখবো। আমি ধরে নিলাম ওর পা পিছলে গেছে, এ হয়েছে, সাই হয়েছে, কিছু হয়েছে, কিন্তু এতগুলো মানুষ নিয়ে যেখানে কাজ হয় তারা ছুটে যেতে পারলো না। তারা কেন মিচিমিচি ওই ওপর থেকে যে ড্রোনের ফুটেজটা নেওয়া হয়েছিল ওটাকে চেপে দেওয়া হচ্ছে, কেন এই সমস্তগুলো হচ্ছে? মানুষটা তো চলে গেল, যার গেল তার তো গেল। এই জিনিসগুলো আমরা কত চেঁচাবো বলো তো? চেঁচিয়ে তো আমরা হদ্দ হয়ে যাচ্ছি। দুদিন পরে ঠিক ধামাচাপা পরে আবার একটা কাজ এসে যাচ্ছে। কি করতে পারি আমরা অসহায় হয়ে রয়েছি একেবারে। একদম তনিমাদি, এখানেই তো বয়ানে একাধিক অসঙ্গতির কথা আমরা বারবার সেই যেদিন থেকে খবর পেয়েছি তারপর একাধিক যেভাবে আপডেট এসেছে আমাদের কাছে এটাই উঠে এসেছে। বলা হচ্ছে যে প্যাক আপ হয়ে গেছিল, প্যাক আপ হয়ে গেলে তাহলে ড্রোনের শুটিংটা কি করে হলো? একটা তো প্রপার প্ল্যানিং থাকবে, প্রপার পরিকল্পনা থাকবে। আমি একটু রূপঞ্জনাদির কাছে আসতে চাইব। রূপঞ্জনাদি, আউটডোর শুটিং এর কথা আমরা দেখতে পেলাম, যেভাবে একেবারে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়ে গেল, ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা ছিল না। একটু আগে জিতু কমল মারাত্মক অভিযোগ করছিলেন। আমার প্রশ্ন থাকবে তোমার কাছে যে এই যে ইনডোর শুটিং, সেখানে কি মেগা সিরিয়ালগুলো ঠিক কিভাবে হয়? সেখানে কি অভিনেতা অভিনেত্রীদের সেই সুযোগ সুবিধা, সেই ন্যূনতম সুযোগ সুবিধা কি দেওয়া হয়? কি কন্ডিশন থাকে সেই সময়? প্রথমত আমাদের ইন্ডাস্ট্রি তো সেভাবে এখনো ইকুইপড হয়ে যায়নি যে তাকে ইন্ডাস্ট্রি বলা হোক। আমাদের ট্রেডে যারা কাজ করি আমরা আর কি, মানে দ্য ইয়াংগেস্ট আর্ট ফর্ম, যেখানে ছবি আছে, যেখানে টেলিভিশন আছে, যেখানে সিরিজ এখন চলে এসছে ইদানিং। বাকি জায়গাগুলো তুমি যদি দেখো, আমাদের রিজনাল ইন্ডাস্ট্রির পুরো ব্যবসাটাই ভীষণ লিমিটেড ব্যবসা। সেখানে আমরা যেই সময় থেকে স্ট্রাগল করেছি, আমার মনে হয় যে স্ট্রাগলটাই বলবো, কারণ একজন ফ্রিল্যান্সারকে, একজন আর্টিস্টকে, একজন শিল্পীকে স্ট্রাগল করতে করতেই উঠতে হয়, নিজের মতন করে নিজের লড়াইটা মানে আর কি এগিয়ে নিয়ে যেতে হয়, টিকে থাকার লড়াইটা। তাতে আমরা যেগুলো দেখেছি, আমার সাথে আমার মনে হয় তনিমাদিও আমার সাথে সহমত হবে, আর বাদশা দাও, কারণ আমরা দেখেছি যে আমাদের একটা সময় এমন ছিল যখন আমাদের পাখা চলতো আর আমাদের পাখা অফ করে দেওয়ার পরে শর্ট দেওয়া হতো, তখন আর বাতানুকূলের ব্যবস্থা ছিল না, কোনো রকমই সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাডভান্টেজেসগুলো যেগুলো হয় সেগুলো ছিল না। সুতরাং আমরা এমন একটা সময় থেকে, দূরদর্শনের আমল থেকে বলছি, তারপরে যে প্রাইভেট চ্যানেলসগুলো হলো সেই সময় থেকে কাজ করছি। আমরা আমাদের স্টুডিও স্ট্রাকচারও দেখেছি। আমরা আন্দোলনে পথে নেমেছি যখন আমাদের সরকারি স্টুডিওগুলো বেসরকারিকরণ হয়ে যাচ্ছিল, সেই সময় আমরা ধর্মতলায় নেমেছি। সুতরাং আমাদেরকে সব কিছু প্রতিবাদ করেই পেতে হয়। মানে আমাদের এইখানে এই ট্রেডে যারা কাজ করেন, যারা অভিনেতা, যারা শিল্পী, যারা কলাকুশলী, যারা ইলেকট্রিশিয়ান, এই করে একটা বড় একটা পরিবার একটা হয়ে গেছে আমাদের। সেই পরিবারের মধ্যে আমাদের টুকটাক অ্যাক্সিডেন্টসগুলো আগে হতো। আমাদের ইন্ডাস্ট্রির অনেক কিছু যেগুলো আমরা মনে করি আমরা রিস্ক নিয়ে ফেলি, যে এটা আমরা রিস্ক নিচ্ছি, আমরা এই কাজটা করছি, এইটা আমাদের আসলে স্ক্রিপ্টগুলো সেভাবে আগে দেয়া হতো। আমরা যে প্রোডাকশনের সাথে কাজ করছি, একদম সময়ের সঙ্গে সঙ্গে অনেক বদলের কথা রূপাঞ্জনাদি বলছিলেন, তনিমাদি বলছিলেন যে কোথায় কোথায় সমস্যা তৈরি হয়েছে, একাধিক বদল এসছে সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু মূল প্রশ্নটা তো নিরাপত্তার, যেখানে একটা মানুষের প্রাণ চলে গেল। জিতু বলছিল যে প্রাণ সংশয়ের আশঙ্কা সে অনুভব করেছে। সে যদি তার মতামতটাকে যদি বিবেচনা দিয়ে, গুরুত্ব দিয়ে দেখা হতো, তাহলে প্রোডাকশন হাউসের কাছে বার্তা গেলে হয়তো প্রাণটা যেত না রাহুলের। আমি বাচ্চাদার কাছে আসবো। বাচ্চাদার 7 দিন সময় লেগে গেল আর্টিস্ট ফোরামকে অ্যাক্ট করতে, এফআইআর করতে, যেখানে এত সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। কেন ব্যবস্থা নেওয়া হলো না প্রথমে? কেন অভিযোগ দায়ের হলো না প্রথমে? দেখো, আমি নিজে ফোরামের একজন মেম্বার, যদি আমি কমিটির মেম্বার নই, এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমি নই, জাস্ট সাধারণ সদস্য। তা আমি তোমাকে মানে ফোরাম নিয়ে আমার যে অবজারভেশন আছে সবটা আমি এক্ষুনি এখানে বলবো না,
এটা আমি একজন ডিসিপ্লিন একজন কি বলবো মেম্বার হিসেবে তোমাকে বলছি আমি সেটা ফোরামের মধ্যে বলবো। যেটা আজকে বুম্বাদা বলছিলেন যে চিঠি পাঠানো হয়েছিল, একটা সময় দেওয়া হয়েছিল, আমি একটাই কথা শুধু বলবো যে সময় বেশি গেলে যেটা হয় লোকের স্পেকুলেট করার সুযোগ বাড়ে, নানা রকম স্পেকুলেশন চলতে থাকে। আর ফোরামের কাছে দায়িত্বটা যেহেতু বেশি, যেহেতু আমরা বলি আমরা একটা ফ্যামিলির মতো, আমরা একসাথে একটা আর্টিস্টদের নিরাপত্তা সম্মান সব কিছুর জন্য প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। তাই আমার নিজের মনে হয়, যেটা তুমি বলছো তোমার সঙ্গে আমি কিছুটা সহমত, যে যত দ্রুত সম্ভব এটা এই অ্যাক্ট করা যেত বা যাবে, তাতে আর্টিস্টটা কনফিডেন্স পাবে যে আগামী দিনে কোনো ঘটনা ঘটলে ফোরাম তার পাশে আছে। আর যদি এটা দীর্ঘায়িত হয় তাহলে আর্টিস্টদের কনফিডেন্সটা লুজ করবে। মানে আপাতত আমি তোমাকে এইটুকু বলতে পারবো, বাকি আমার যে অবজারভেশন সেটা ফোরামের মধ্যেই বলবো আমি একটু তনিমাদির কাছে আসবো। তনিমাদি, এই যে জায়গাটা আর্টিস্ট ফোরামের এই ভূমিকাটা তুমি কিভাবে দেখছো? আর্টিস্ট ফোরামের ভূমিকাটা এখন মানে একটা জলের মধ্যে পা ফেলে ফেলে চলছে তারা, জানলে তো। কে কখন কি বেফাস বলে হড়কে যাবে সেখান থেকে নিজেকে ধরে রাখে। কারণ এখন সব ফোরামই আমি দেখছি আমাদের মানে এই আর্টিস্টদের মধ্যে যেগুলো আছে সকলেই না সকলকে কিরম ভয় পায়, একটা অবিশ্বাস এসে গেছে আমাদের সকলের মধ্যে। আমরা যে প্রাণ খুলে গল্প করতাম, কথা বলতাম, বাদশাহ যে সময় আছে আমি সেই সময় আছি, রূপাঞ্জনা আছে, কিন্তু তবু এর মধ্যেই তো তোমাদের শুটিং চালিয়ে যেতে হচ্ছে। একদমই তাই। আমি বলছি শুটিং এর সময় যে একটা এসওপি ফলো করা হয় সেটা কি থাকে? আমি বলছি ইনডোরের ক্ষেত্রে বা আউটডোরের ক্ষেত্রে যে মানে নিরাপত্তার নির্দিষ্ট একটা বন্দোবস্ত থাকবে, যদি কোনো দুর্ঘটনা ঘটে এই যে তখন কি রকমের ব্যবস্থা নেওয়া? এই যে শুনছি দুর্ঘটনার পরে একজন ডাক্তার ছিল না এতে, কই আমাদের তো কোনোদিন দেখিনি কোনো ডাক্তার আছে। কোনোদিন হয়তো কোনো ডাক্তার প্রফেশনে ডাক্তার সে অভিনয় করতে এসছেন, তখন যদি কিছু ঘটলো তিনি নাড়িটা টিপে ধরলেন। কিন্তু সত্যি তো একজন ডাক্তারকে রাখা দরকার। এই যে সবাই মিলে আমরা অভিনয় করি, আজকালকার ছেলে মেয়েগুলো এত খাওয়ার ডায়েটিং করে যখন তখন ইয়ের মধ্যে ফ্লোরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, এই কী হলো, আর সে উঠে পড়ে যা করে না তোমরা ভাবতে পারবে না। বাইরের লোক জানেই না আমাদের ভেতরকার অবস্থাটা। না আমি ঠিক আছি কোন রকমে সে বলছে, মানে পাছে তার কাজটা চলে যায়, পাছে তার এই যে নিরাপত্তাহীনতায় ভোগা, এটা একটা সাংঘাতিক জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে। আমরা তো জীবন পার করে এনেছি প্রায়, কিন্তু নতুন ছেলেমেয়েরা আমরা যদি তাদের গার্ড না করি, কিন্তু আমাদের সঙ্গে যারা থাকবে তারা যদি আমাদের সঙ্গে হাত না মেলায়, ইন্ডাস্ট্রি ধসে পড়বে একদিন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, যেরকম আপনাদের বলছিলাম যে একটা মৃত্যু একাধিক প্রশ্ন সামনে এনে দিয়েছে, যেখানে পুলিশের কাছে এই শুটিং এর জন্য অনুমতি ছিল না বলে ওই তথ্য সামনে এসেছে। কি কি প্রশ্ন উঠে এলো রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, একবার দেখাবো আপনাদের। আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। গত সপ্তাহে শনিবারও তো চুটিয়ে শুটিং করেছিলেন, তখন কি আর কেউ জানতো মাত্র একটা সপ্তাহে এত কিছু বদলে যাবে? প্রিয় বন্ধুর মৃত্যুর বিচারের দাবিতে পথে নামতে হবে। 6 দিন পর ফাইনালি সবাই মানে এই জন্যই পথে নামতে আমরা বাধ্য হলাম, যে এই যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে দায়ী, মানে সেটা জানার জন্যই এই প্রতিবাদ মিছিল। উড়িষ্যা তালসারির এই জায়গাতেই চলছিল ধারাবাহিকের শুটিং। গত রবিবার যেখানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা, উড়িষ্যা পুলিশের তরফে জানানো হয় শুটিং এর টিম পুলিশকে কোনো আগাম খবর দেয়নি অথবা কোনো অনুমতি নেয়নি। इसमें जो इनका फिल्म शूटिंग था, इसमें ना हम लोग से वो परमिशन लिए थे, ना ही हम लोग को कोई इंटीमेशन दिया गया था। जो परमिशन है इन लोग दीघा पुलिस से भी नहीं लिए गए थे, तो हम दोनों जो बॉर्डर पुलिस है इनकी किसी के भी इन्फॉर्मेशन में नहीं था। পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না। পুলিশ সূত্রে দাবি, সমুদ্রে শুটিং করতে গেলে অনুমতি নিতে হয় পুলিশ, কোস্টাল বিভাগ এবং স্থানীয় ফিশারম্যান সোসাইটির থেকে, যা উড়িষ্যা সরকারের মৎস্য দপ্তরের অন্তর্গত। কিন্তু কারোর থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ। আগে প্রশাসনিক দিয়ে পুলিশে থানায় জানাতে হয়, তারা একটা পারমিশন দেয়, আমাদের কোস্ট গার্ডওয়ালা আছে তাদেরকে তারা পাঠায় গার্ডের জন্য। তারপরে এখানে লোকাল একটা পারমিশন থাকে, আমাদের সোসাইটি যে আছে গঙ্গামাতা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, তার থেকে একটা পারমিশন লেটার নিতে হয়। তারা কিছু নেয়নি এবং লোকাল কোনো সাহায্য তারা চায়নি, নিজ ইচ্ছাতে তারা শুটিং করছে। পুলিশ সূত্রে খবর, শুটিং এর জন্য অনুমতি নেওয়া থাকলে সেখানে লাইফ সেভিং বোট, লাইফ সেভিং গার্ড রাখা হয়, একজন চিকিৎসক থাকেন, আরও বেশ কিছু জিনিসপত্রের ব্যবস্থা করা হয়।
যেগুলি আপৎকালীন পরিস্থিতিতে কাজে লাগানো যায়। স্থানীয়দের বক্তব্য, তাদের কাউকে সেখানে রাখলেও হয়তো এই ঘটনা এড়ানো যেত। কোনো লোকাল ছেলে এক দুটা যদি থাকতো, ওরা লোকাল ছেলেরা সাঁতার কাটা জানে, একজন থাকলে বি মাঝাতে পারতো ওই লোকটাকে। কোনোদিন লোকাল লোক লেয়নি, 2-3বার শুটিং হয়েছে, ওরা বোট নিয়ে যায়, সেই বোটের লোকগুলো থাকে। অনুমতি না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইতিমধ্যেই সাফাই দিয়েছেন প্রোডাকশন হাউসের অন্যতম কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়। প্রত্যেক জায়গায় একজন কোঅর্ডিনেটর থাকেন, তো আমরা তো বাইরে থেকে যাচ্ছি, তাকে টাকা পয়সা দেওয়া হয়, তাকে বাজেট করে দেওয়া হয় এবং তিনি এই সমস্ত ইয়েগুলো উনি করেন। রাহুল আর ফিরবেন না, অন্তত তার মৃত্যুর সঠিক কারণটুকু কি জানা যাবে? পশ্চিমবঙ্গ উড়িষ্যা দুই পুলিশই জানাচ্ছে শুটিং এর অনুমতি নেওয়া হয়নি। কেন? অনুমতি নেওয়া থাকলে হয়তো রাহুল প্রাণে বেঁচে যেতেন। এত বড় গাফিলতির দায় কার, কাদের? তারা কি নিজে থেকে সামনে আসবেন, নাকি পুলিশ তাদের সামনে আনতে পারবে? এবিপি আনন্দ। আমি এখান থেকে সলিলদার কাছে আসবো। সলিলদা, মানে এফআইআর করতে 7 দিন সময় লেগে গেল, একটা ইউডি কেস ইতিমধ্যেই পুলিশ ফাইল করেছে, তদন্ত শুরু করেছে, কিন্তু যে মৃত্যু ঘিরে এতগুলো প্রশ্ন সামনে আসছে, সেক্ষেত্রে পুলিশের কি করণীয় ছিল একদম শুরু থেকে? পুলিশের কি করণীয় থাকবে? তুমি যদি পুলিশকে না জানাও, আর জানাবেই বা কেন? আজকে প্রোডাকশন হাউস যে তার যে কর্ণধার, তিনি যদি একটা সরকারি একটা স্ট্যাচুটারি বডির কর্ণধার হন, চেয়ারপারসন হন, এবং সেটা যে আইনসিদ্ধভাবে উইদিন দ্য স্টেট লেজিসলেচার, ওনার বয়ে গেছে পুলিশকে খবর দিতে, ওনার বয়ে গেছে কোস্টাল অথরিটিকে খবর দিতে, ওনার বয়ে গেছে ফিশারি ডেভেলপমেন্টকে খবর দিতে। উনি তো বলছেন র্যাপ আপ হয়ে গেছে। যদি র্যাপ আপই হয়ে থাকে তাহলে ড্রোন চলছে কেন? ড্রোনটা চলছে কেন? আজকে প্রথম এফআইআর নেম অ্যাকিউজড হবে ওই প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টের কর্ণধার, যিনি এখন স্টেট ওমেন কমিশনের চেয়ারম্যান। এত লজ্জা কিসের? এত ভয় কিসের? এটা কি এমপ্লয়ার আর এমপ্লয়ির সম্পর্ক? একটা মানুষের জীবন নিয়ে কথা, সেখানে কেন তারা ইন্টিমেশন বা ইনফরমেশন বা পারমিশন নেবে না লোকাল পুলিশ স্টেশন থেকে, লোকাল পুলিশ অথরিটি থেকে, ফিশারিজ অ্যান্ড ডেভেলপমেন্ট বা অথরিটির থেকে, যেটা মৎস্য ডিপার্টমেন্টের আন্ডারে, কোস্টাল অথরিটির থেকে সমস্ত রকম নিরাপত্তার আয়োজন থাকবে। আজকে 7 দিন ধরে চলছে তো চলছে। প্রথম ডে 1 থেকে পাপিয়া আমি তোমাদের সঙ্গে রয়েছি, প্রথম দিন থেকে আমি বলছি এটা হচ্ছে দিস ইজ এ পিওর কেস অফ নেগলিজেন্স ফর হুইচ এ ডেথ ইজ অকার্ড। 5 বছর লাইফ ইমপ্রিজনমেন্ট। ইভেন তোমাকে এই আইনটা বলে দিচ্ছি, যদি কোনো মেডিকেল প্র্যাকটিশনারও তার যদি কোনো গাফিলতি হয় ফর মেডিকেল ডিউরিং মেডিকেল প্রসিডিওর, তারও 2 বছর সাজা হবে। 106 ভারতীয় ন্যায় সংহিতা। আর যারা যারা ছিল ওখানে প্রত্যেকে সমানভাবে দোষী হবে। সেকশন 3(5) অফ ভারতীয় ন্যায় সংহিতা, দ্যাট ইজ দ্য এফআইআর, দ্যাট ইজ দ্য কমপ্লেন। বারবার বলছি, যদি কেন কেসটা করতে 7 দিন দেরি হলো? দ্য গোল্ডেন আওয়ার্স ইজ অলমোস্ট ডিমিনিশিং। গোল্ডেন আওয়ারটা তো সেইটাই, যেদিনই মেডিকেল, যেদিন ওখান থেকে পোস্টমর্টেম এলো এবং পোস্টমর্টেমে ভিসেরা আছে, ভিসেরাতে দেখা যাবে দেখো লাঙে তোমার ইডিমা হয়েছে, সেরিনেটেড হয়ে গেছে। সোডিয়াম গেলে ব্লাডটাতে, ওখানে ব্লাডগুলো সেরিনেটেড হয়ে যায়, মানে কি কুচকে যায়, ব্লাড লোহিত কণাগুলো কুচকে যায়। এবার পোস্টমর্টেম হবে, তোমাকে প্রথমে অ্যাসার্টেন করবে whether this is অ্যান্টিমর্টেম ড্রাউনিং অর পোস্টমর্টেম ড্রাউনিং। এটা হচ্ছে অ্যান্টিমর্টেম ড্রাউনিং, এবং ড্রাউনিং এর জন্যই মৃত্যু হয়েছে বিকজ অফ দ্য গ্রস নেগলিজেন্স। একদমই সমুদ্রের ধারে শুটিং করতে যাওয়া, সেখানে সলিলদা সমুদ্রের ধারে একটা প্রোডাকশন হাউস শুটিং করতে গেছে, সেখানে আগেই তো প্রপার পারমিশন নেওয়ার কথা। ড্রোন শুট হবে কি অন্য শুট হবে, সমুদ্রের ভেতরে গিয়ে শুট হবে, সেটা তো পরের বিষয়। আমি তনিমাদির কাছে আসবো। তনিমাদি, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে পরিবেশটার অনেকটা বদল হয়েছে, কবে থেকে এই পরিবেশটার বদল তুমি অনুভব করছো? আসলে যে জিনিসটা চোখের সামনে একটু একটু করে হয়, সেটা না ঠিক দিনক্ষণ বলা যায় না যে এটার পরেই এটা হলো। আমরা প্রতিদিন একটু একটু করে শিকার হতে 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 এখন একদম কোণঠাসা হয়ে গেছি। হ্যাঁ, 10-15 বছর তো 12-13 বছর তো হলোই বটেই,
খুব বেশি বদল হয়ে গেছে একদম। এখন না বিশ্বাস করো, আমরা ডান হাত বাঁ হাতকে বিশ্বাস করতে পারি না। খুব আপন ভেবে পাশের ছেলেটাকে মেয়েটাকে একটা কথা বললাম, টুক করে দেখলাম যে সেই খবরটা একটা হয়ে গেছে। এবং সেইটার প্রেক্ষিতে ধরো আজকে আমি এই যে রাহুলের এরকমই একটা ধরো ব্যাপার, আমি বললাম না বাবা আমি নামবো না, আমার দরকার নেই, আমাকে একটু দূর থেকে নাও। ধন্যবাদই নামতে চাইনি, বাদ দে না, অন্য আর্টিস্টকে নিয়ে নি। এই যে এই জিনিসটা হয়ে গেছে না, এবার আমরা কেউ কাউকে বলতে পারি না ভয় যে নামবো না। এটা হলো কেন? এই অবিশ্বাসের বাতাবরণ, এইরকম একটা পরিস্থিতি, ভয়ের পরিবেশ কেন এরকম হলো কেন? আপোষ করতে করতে আমাদের আপোষ, আমি যে বললাম কম্প্রোমাইজ হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিটা, সবেতে আমরা আপোষ করে চলি, যাকে বাবা ছেড়ে দিই, যাকে বাবা ছেড়ে দিই। মানে কাদের সঙ্গে আপোষ, কিসের সঙ্গে আপোষ? এইটাই হচ্ছে কথা, কাদের সঙ্গে? কাজ হারানোর ভয়, একদম রিপ্লেসড হয়ে যাওয়ার ভয়, যে আপনি কথা আপনি মানে আপনি গলা তুলছেন মানে আপনি প্রতিবাদ করছেন, আপনি বসুন, অনেক প্রতিবাদ করছেন, আপনি বসুন। মানে একটা ইনসিকিউরিটি টু। এবার দেখো সবাই তো একটা কাজ মানে পেটের জন্য এসছে, আমি অনেকটা বেশি, ও অনেকটা কম, হ্যান, কিন্তু একদম বলতে লজ্জা নেই, পেটের জন্য সবাই আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে এসছে আমাদের। তো সেখানে যদি দুমদাম কাজ ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হয়, আমরা ভালোবাসি আমাদের কাজটা, আমরা ভীষণ ভালোবাসি। আমার একটা কথা বলবো আমি, নিশ্চয়ই নিজের মনে হয় যে দেখুন, আমরা যারা আর্ট প্র্যাকটিস করি, এটা নিশ্চয়ই আর্ট আমরা বিক্রি করি, আমি একটা প্রোডাক্ট, কিন্তু এটাও ঠিক যে আমার মধ্যে এমন কিছু আছে যার জন্য কয়েক হাজার মানুষ, মানে আমি মানে ব্যক্তি আমাকে বলছি না, ঠিকই তারা আমাকে দেখছে, সেটা আমি অর্জন করেছি। এই আর্ট প্র্যাকটিসটাকে যেদিন একটা আর্টিস্টকে যেদিন শুধু একটা প্রোডাক্ট ভাবা শুরু হলো, আর্টিস্ট বা রাইটার একটা শুধু প্রোডাক্ট, মানে তার থেকে আমি টাকাটা আর্ন করব, এই টাকার তো নিশ্চয়ই সবাই আর্ন করব আমরা, কিন্তু আর্ট প্র্যাকটিস করেও একটা ভালো কিছু ক্রিয়েট করেও টাকা রোজগার করা যায়। কিন্তু ব্যাপারটা এরকম আস্তে আস্তে দাঁড়িয়ে গেল যে অভিনয় ও তো সবাই করতে পারে সারা পৃথিবীতে। এই যে পরিস্থিতির কথা বাচ্চাটা বলছো, এটা কবে থেকে তৈরি হলো? মানে এই যে অভিনয় সবাই করতে পারে, এই যে আপনি যেটা দেখবেন যে তন্ময়দি বলছিলেন, আপনি দেখবেন যে একটা সময় টেলিভিশন বলুন, মূলত টেলিভিশনের সমস্ত অ্যাক্টররা তারা থিয়েটার থেকে তাদের অভিনয় শুরু করেছিল। এবং সারা পৃথিবীতে আপনি কোথাও দেখাতে পারবেন না যে কোনো ট্রেনিং ছাড়া, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো অ্যাক্টর, ইভেন বড় স্টার, একজন দুজন বারিং ভেরি ফিউ হয়েছে। একটা ট্রেন্ড এখানে তৈরি হলো যে তার কোনো কিছু জানা দরকার নেই, তাকে 2 মাস 3 মাসের কি 1 মাসের গ্রুমিংয়ে তাকে অ্যাক্টর বানিয়ে দেওয়া যায়। যে দেওয়া যায় মানে কি, তাকে বিক্রি করা যায় এবং টাকা রোজগার করা যায়। তাতে করে যেটা হলো যে আমি যদি অ্যাক্টর হয়ে যে দীর্ঘদিন 15 বছর পরিশ্রম করে শিখেছি, আমার যে কনফিডেন্স থাকবে, আমার যে সেলফ রেসপেক্ট থাকবে, এইটা আমার ফ্লোরে কথা বলবে। তা আমাকে তুমি সেভাবে ডমিনেট করতে পারবে না। আমি প্রশ্ন করবো, কারণ আমি তৈরি হয়ে এসেছি। আর যে ছেলেরা, যে মেয়েটি কোনো কিছুই জানে না, সে দেখছে হঠাৎ করে মাসে আমি 2 লাখ টাকা পাচ্ছি, আমি তো কিছুই করতাম না, এই 2 লাখ টাকা হঠাৎ করে পেয়ে যাওয়াটা, আমি বলছি যে আমি এটাকে খারাপ বলছি না, কিন্তু এই প্র্যাকটিসটা খুব হেলদি প্র্যাকটিস আমার মনে হয় না, তার কারণ সে তার আর্ট ফর্মটাকে ভালোই বাসতে পারলো না। আমি বলি একজন আর্টিস্টকে তার অভিনয়ের সঙ্গে বা আর্ট প্র্যাকটিসের সঙ্গে তার ওরিয়েন্টেশন থাকে, এই ওরিয়েন্টেশনটা আমাদের এমনভাবে আছে, সেটা কমেছে। সেই জায়গা থেকে তোমরা বলছো যে সিরিয়াসনেসটাও কমে গেছে, আমাদের কারণে বোধহয় এত গাফিলতির জায়গাটা এত আমাদের একেবারে। আর একটু জিতুর কাছে আসি। জিতু বলছিল তো, মানে প্রাণ সংশয়ের আশঙ্কাও জিতু প্রকাশ করেছিল। জিতু, সেই জায়গাটা থেকে যে অভিযোগগুলো তুমি তুলছিলে, আর্টিস্ট ফোরাম একটা ফোরাম, সমস্ত অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের নিয়ে, সেখানে তো তোমরা একসঙ্গে সবাই বেঁধে বেঁধে থাকবে, সেখানে এইরকম জায়গা কেন তৈরি হলো? একটা অভিযোগ জানাতে পুলিশের কাছে সেটা 7 দিন সময় লেগে গেল কেন? দেখো, তুমি বললে বেঁধে বেঁধে থাকবে, আমার মনে হয় আর্টিস্ট এমন একটা জাতি যে দৃষ্টান্ত স্থাপন করে, আমাদের বাংলায় দৃষ্টান্ত স্থাপন করে। কেউ যদি একটু উপরে উঠে যায়, তার খুঁতগুলোকে বার করা, তার প্লাস পয়েন্টগুলোকে বলে আরও বেশি সমৃদ্ধশালী করা আমাদের ইন্ডাস্ট্রিকে, সেটা করে না। আমি এটা নিজে ভুক্তভোগী। আফটার 2022 অপরাজিত আমার করা একটা ফিল্ম, যেটা আমার জীবনে কার্স হয়ে দাঁড়াচ্ছে, আমার অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আমি যার জন্য দাঁতগুলো ফেলে দিয়েছি নিজের, সেটা আমার অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আমার সুনাম, আমাকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করলো, সেইটা কিছু মানুষের চক্ষুশূল হয়ে দাঁড়ালো, যার জন্য এত 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 চাপ আমার জীবনে আসতে শুরু করলো। এবং আর্টিস্ট ফোরামেরই কোনো একজন মেম্বার সে বলে উঠলো, জিতুর সঙ্গে কেন হচ্ছে? জিতুকে এমন কোনো কাজ করেছে যার জন্য জিতুকে মাথা হেড করে চলতে হচ্ছে, বা আর্টিস্ট ফোরামকে অন্য ফোরামের কাছে বা গিল্ডের কাছে সরি বলতে হচ্ছে?
সরি বলছে আবার একই ভুল করছে, এমন তো জিতু করছে না, জিতু প্রতিবাদ করছে। তাই বেঁধে বেঁধে থাকা এই কথাটা আমার মনে হয় আর্টিস্টের, বাংলার আর্টিস্টের সাথে যায় না। আরেকটা কথা আমি বলি যে প্রাণ সংশয়ের কথা বললে আমি আমার আর্টিস্ট গোষ্ঠীর থেকেই সব থেকে বড় ভয় পাই। আমি আজকে একটা ক্ষোভপত্র নিয়ে ঘুরছিলাম, যেখানে লাস্ট পয়েন্ট আমি লিখেছি যে এর আগে বহু অভিনেতা অভিনেত্রীর কেরিয়ার ধ্বংস করেছেন আপনাদের শক্তিশালী তাবর অভিনেতারা, সেখানে আমি তো একটা চুনোপুটি। কিন্তু আমার উদ্দেশ্য যদি সঠিক থাকে আমি আমার কেরিয়ারটাকেও বিসর্জন দেবো। যে নিজের দাঁতগুলোকে ফেলে দিয়েছে, যে সমস্ত কিছু ছেড়ে এখানে এসে বসে রয়েছে, আমি আমার মানে সব কিছু বিসর্জন দেবো, যাতে কোনো সম্ভাবনায় মানে সম্ভাবনায় পসিবিলিটিস আছে যে আর্টিস্টের, হ্যাঁ আমি ঘেটে যাচ্ছি, আমি সারাদিন ধরে কাজ করে এই চাপ মানে আমি নিইনি কখনো, যার মধ্যে পসিবিলিটিস আছে সেই রকম আর্টিস্টকে বাড়ি চলে যেতে হবে, অর্থনীতির চাপে হোক বা পরিবারের চাপে হোক, সেইটা আমি হয়তো যাব না, আমি কামড় দিয়ে যাব, আমি হেরে গেলে যুদ্ধে হেরে যাব, আমি অত সহজে হেরে গিয়ে বাড়ি চলে যাব না। এটা আমি অ্যাসিওর করছি আমাদের অভিভাবক। পরিস্থিতির কথা বলছো, এই যে দমবন্ধকর পরিস্থিতি, এই দমবন্ধকর পরিস্থিতিটা তৈরি হলো কেন? এইটা তো আমাদের এখানকার হিংসে, আমাদের এখানকার ক্র্যাবিং ইন্ডাস্ট্রি, এটা তৈরি হলো। এখানকার কাজের পরিবেশ এমন হয়ে গেছে আমিই খাবো আর কেউ খাবে না। আমি একটা কথা জানতাম যে আমি পাশের বাড়ির লোকটা অভুক্ত রয়েছে আর আমি আনন্দে রয়েছি, তাহলে মনে হয় না আমি আনন্দে রয়েছি। আমারও যে কোনো দিন থালা কিন্তু কাটতে পারে। একা বড় হব, আরে বড় হব তো অন্যকে ক্ষতি করে বড় হব, এতে আমি বিশ্বাস করি না। আমার প্রচুর কাজ নষ্ট হয়েছে এবং প্রডিউসাররা বলেছে যে না জিতুকে নিলে প্রবলেম আছে। আমি নাম ধরে বলবো কিছুদিন পর, আমার সঙ্গে সে কম্পিটিটার হতেই পারে না, তার বয়স অনেক, সে হঠাৎ করে গিয়ে, তার সাথে আমার পরিচয় নেই, সে হঠাৎ করে গিয়ে প্রোডাকশনে বলছে যে জিতু, এই জায়গাটাতে আমি আসতে চাইছি যে এই সংঘাতের জায়গাটা তৈরি হলো কেন? আমি একটু এই জায়গাটা একটু বলে নিই। হ্যাঁ প্লিজ। আমি একটু বলি, আমার রাহুলদার সাথে খুব কম কথা হলেও রাহুলদার সাথে এই বিষয়ে কথা হয়েছে যে রাহুলদাকে অনেক কিছু বলে মানে একটা নিন্দে তৈরি করা হলো যাতে ওকে না নেওয়া হয়, ও ডিস্টার্ব করতে পারে, ও সঠিক কথা সঠিক জায়গায় বলে দিতে পারে, যার ফলে কিন্তু রাহুলদা কিছুদিনের জন্য নিজেও বলেছে ও ডিপ্রেশনের পিল খেতে শুরু করেছিল, সংসার হোক বা কাজের জায়গা হোক। আজকে একটা মানুষের, একটা শিল্পীর মৃত্যুর পর যে বন্ধু সংখ্যা দেখলাম আমি হতবাক গিয়ে, আমি ভাবলাম, আমি নিজে প্রশ্ন করলাম, রাহুলদা তোমার এত বন্ধু ছিল বলনি তো, তাহলে তুমি কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকতে কেন এতদিন ধরে? আমার এই প্রশ্নগুলো মাথায় এসছে। তার মানে মৃত্যুটাই শ্রেয়, মৃত্যু হলে প্রচুর বন্ধু পাওয়া যায়। আমি তাই জন্য নিজের গলায় নিজে মালা পরি আজকে বন্ধু খুঁজছিলাম। কেউ বন্ধু নয় ইন্ডাস্ট্রিতে, কেউ নয়, আমার এটা নিজের অনুধাবন। আপনারা ক্ষতি করবেন আমি রেডি। আমি না যুদ্ধে যখন নেমেছি বহু আর্টিস্ট এমনি হেরে চলে গেছে। আমি নতুন আর্টিস্ট বা যারা দুঃখে রয়েছো বা মানে ভয় পেয়ে রয়েছো, আমি বলছি শোনো, আমি বিপদে পড়বো মনে মনে ভাবছো তো, আমরা সবাই বিপদেই আছি। যদি বিপদ থেকে উঠতে হয়, যে কথা বলছো যে অন্যের ক্ষতি করে উপরে ওঠা, ইন্ডাস্ট্রিতে কেউ কারোর বন্ধু নয়, এই অবস্থাটা, এই সিচুয়েশনটা তৈরি হলো কেন? আগে ছিল এই যে তনিমাদির কথা বলছি, আমি তনিমাদির সাথে একটা ছোট পার্ট করেছিলাম কোনো একটা সিরিয়াল, আমার মনে পড়ছে না। আমি রূপাঞ্জনাদির সাথে কাজ করেছিলাম, তখন ওই যে পাখা চলতো, বাইরে সাউন্ডের জন্য একটা হর্ন বাজতো এবং গাড়ি থেমে যেত, এই যে সিস্টেমটা, কথা বলা থেমে যেত। এখন অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ডিরেক্টর সাইলেন্ট বললেও সাইলেন্টটা শুনতে পায় না কেউ। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো সেইখানে যদি কোনো আর্টিস্ট সে কোনো সিনিয়র আর্টিস্টকেও যদি বলে দিদি আমি শর্ট দিচ্ছি, সেটা সিনিয়র আর্টিস্ট আগে শুনতো, ও আচ্ছা শর্ট দিচ্ছিস বাবু, আচ্ছা সরি, এটা আমাদের শিক্ষা দিত। এখন কিন্তু আমি তো 16, 17, 18 বছর ধরে কাজ করছি, আমার নতুন আর্টিস্টকে বলতে গেলে আমার নামে কমপ্লেন করে দেবে যে জিতু নিশ্চয়ই কোনো খারাপ ব্যবহার করেছে। তো আমি খুব ভয়ে থাকি সমস্ত ব্যবস্থাটা নিয়ে, কিন্তু ভয় পেয়ে আর কতদিন, এক সময় তো কণ্ঠ তুলতেই হবে। কিন্তু তবু তুমি বলছো লড়াই চালিয়ে যাবে, মানে এত আক্ষেপ এত ক্ষোভের মধ্যেও তোমার এই লড়াইটা জারি রাখার কথা বলছো। তনিমাদি কিছু বলতে চাইছে, আসবো, কিন্তু প্রশ্নটা এখানেই উঠছে যে এই ভয়ের পরিবেশটা কেন, এই ভয়ের পরিবেশ তৈরি হলো কেন? দেখুন, অভিনেত্রা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতিকে ঘিরে
একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে প্রযোজনা সংস্থা, সেই ম্যাজিক মোমেন্টসের অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন প্রয়াত অভিনেতার সতীর্থদের একাংশ। একটা প্রোডাকশন হাউস এত অসহ্য কেন হবে? কেন তারা সামনে আসছে না? কেন তারা সামনে এসে ন্যায্য কথাগুলো বলছে না? কেন অসময়ে চলে যেতে হলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে? আসল কারণ কি? কার দায়? কাদের গাফিলতি? এই প্রশ্নের উত্তর পেতে পথে নামল টালিগঞ্জ। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শিল্পী ও কলাকুশলীদের মিছিল। সবার বুকে কালো ব্যাচ। দাবি একটাই, রাহুলের মৃত্যুর কারণ জানতে চাই। রথী মহারথী, মহাতারকা থেকে তারকা, কলাকুশলী কে নেই মিছিলে? কেউ কাঁদলেন, কারো চোয়াল শক্ত, কেউ উগ্র দিলেন প্রোডাকশন হাউসের উপর ক্ষোভ। প্রোডাকশন সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। হ্যাঁ, সেই ব্যাপারেই তার জন্যই উত্তর চাই, তার জন্য একটা স্বচ্ছ তদন্ত চাই। কাজের জায়গায় সেফটি এবং সিকিউরিটি, এটা আমাদের প্রত্যেকের একটা বেসিক অধিকারের মধ্যে পড়ে। এটা রাহুলদারও বেসিক অধিকারের মধ্যে পড়তো। অভিনেতার মর্মান্তিক পরিণতিকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে প্রযোজনা সংস্থা, সেই ম্যাজিক মোমেন্টসের অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন। ঘরে বাইরে তুমুল সমালোচনার মুখে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 3 দিন পর গত বুধবার ম্যাজিক মোমেন্টস সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে মহিলা কমিশনের চেয়ারম্যান পদ ছাড়তে রাজি লীনা গঙ্গোপাধ্যায়। রাহুলের মৃত্যুর তদন্তে পক্ষপাতের কোনো ধারণা যাতে তৈরি না হয়, তার জন্যই লীনা এমনটা চান বলে প্রযোজনা সংস্থার তরফে বিবৃতিতে দাবি করা হয়। 3 দিন চলে গেছে, আজকে তো দেখা যাচ্ছে যে একটা এফআইআরেও লীনা গাঙ্গুলির নাম আছে। আমরা জানতে চাই যে কিসের জন্য তিনি পদত্যাগটা এখনো করেননি। ইচ্ছুক আর করার মধ্যে তো ডিফারেন্স আছে। তাহলে কি তিনি কিছুর জন্য অপেক্ষা করছেন যে তিনি পদত্যাগটা করেছেন, না করলে কবে করবেন, এটা আমরা জানতে চাইছি। এই লুকোচুরিটা থেকে এবার আড়াল থেকে বেরিয়ে এসে আপনারা সবার মুখোমুখি হন। অনেকে এই দাবিও করেছেন যে রাহুলের মৃত্যুর সুবিচার কোনো দিনই হবে না। অভয়ের বিচার যখন হয়নি, এই সরকার থাকতে রাহুলের বিচারও হবে না। কারণ ম্যাজিক মোমেন্টসের যে মেইন মাথা, তিনি তো মহিলা কমিশনের চেয়ারম্যান। আর্টিস্টগুলো তো কুকুর বেড়াল, ও ঠিক আছে, ও সমুদ্রে যাক, পাহাড়ে যাক, খাদে যাক, ও ঠিক আছে, আমরা তো পয়সা ছুড়ে দিচ্ছি। বিতর্কের মুখে পড়ে এবার কি লীনা গঙ্গোপাধ্যায়ের সামনে আসবেন? রাহুলের মৃত্যু ঘিরে যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন? কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। মানে বাচ্চাদের যে জিতু কামাল এত ভয়ের পরিবেশের কথা বলছেন এবং দমবন্ধকর পরিবেশের কথা বলছিলেন তনিমাদি, এই ভয়ের পরিবেশটা কেন? মানে এই সত্যিটা সামনে আসবে তো? দেখো, শুধু ভয়ের পরিবেশ না, মানে যেটা আলোচনা হচ্ছিল এই পরিবেশটা কিভাবে আস্তে আস্তে এইদিকে এলো। আমি এতক্ষণ প্রোডাকশন হাউস, প্রযোজক, তাদের কথা বললাম। একইভাবে হচ্ছে অভিনেতাদের দায় আছে। একটা প্র্যাকটিস আছে, দেখবে আমরা ডেট দিয়ে তোমাকে একটা দিনের ফুল ডেট দিলাম, 2 দিন পর শুটিংয়ের আগে বললাম ভাই আমাকে 4 ঘন্টা আগে ছেড়ে দিবি, আর একটা শুটিং নিয়ে ফেলেছি আমি, আর আমাকে 2 ঘন্টা একটা শট নিয়ে ছেড়ে দিবি, আর একটা কাজ নিয়েছি আমি। এই যে আমি একজন অভিনেতারা পুরো দিনের টাকা নিচ্ছি, আমি পুরো দিনের টাকা নিয়ে আমি 4 ঘন্টা শুটিং করছি, 2 ঘন্টা শুটিং করছি, কোনোভাবে শটটা দিয়ে দিচ্ছি, ভাই ক্লোজটা নিয়ে নে, আমার ক্লোজটা দিয়ে ছেড়ে দে আমায়। এটা তো আর্ট প্র্যাকটিস নয়। তা আমি যখন এই জাতীয়টা একটা আনহেলদি প্র্যাকটিসের মধ্যে নিজেকে ঢোকাবো, তখন আমি খুব হেলদি প্র্যাকটিস উল্টো দিক থেকে আশা করতে পারবো না। আমি যখন আমারটা পুরোপুরি দেব, তখন আমি ক্লেম করবো প্রোডাকশনকে, বলবো ভাই এগুলো আমার চাই, কারণ আমি আমারটা পুরো দিই। হ্যাঁ, আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়, টেলিভিশন এরকম যেহেতু রোজকার কাজ হতেই পারে, সেটা খুব মিউচুয়ালি রেসপেক্টফুলি আমরা করি, আমিও করেছি। কিন্তু ব্যাপারটা এরকম না যে শুট ডেট দেওয়া মানে অঙ্কটা থাকবে কী করে 4 ঘন্টা আরেকজনকে দেওয়া যায়, একটা এক্সট্রা টাকা রোজগার করে নেব। এই মানসিকতা থেকে শিল্পীদেরও বেরোতে হবে। এই মানসিকতা থাকলে প্রযোজকরা তাদের ব্যবহার করবে। এবং দেখবে এখন একটা প্রোডাকশন হাউসে একজন শিল্পী 3-4টে সিরিয়ালে কাজ করছে। এই 3-4টে সিরিয়ালে কাজ করা একই শিল্পী যখন করছে, এখানে 2 ঘন্টা ওখানে 4 ঘন্টা হিসেবে ভাবছে আমার তো টাকা চলে আসছে, আমি কি অভিনয় করছি, কি আর্ট প্র্যাকটিস করছি, আমার মাথা ব্যথা নেই। তো এই প্র্যাকটিসটা থেকে যদি অভিনেতারা বেরোতে না পারে, তাহলে কিন্তু এই অ্যাডভান্টেজটা উল্টো দিকে লোকেরাও নেবে। অভিনেতা অভিনেত্রীদের জায়গাটা তুলে ধরলে বাদশাদা, কিন্তু অন্যান্য প্রসঙ্গগুলো যেগুলো তুমি আগেও বলছিলে যে কেন এই ভয়ের পরিবেশ তৈরি হলো, কেন ন্যূনতম নিরাপত্তার বন্দোবস্ত করবে না প্রোডাকশন হাউসগুলো, আমরা আলোচনায় আসবো। সলিলদা, আপনি বলছিলেন গোল্ডেন পিরিয়ডটা পেরিয়ে গেছে, এফআইআর তো হলো, কিন্তু কার গাফিলতি, কোন গাফিলতির জন্য এইভাবে অকালে রাহুলকে চলে যেতে হলো, সেই সত্যিটা সামনে আসবে তো?
সত্যিটা তো সামনে আসবে। এই কেসটা যতক্ষণ না করা হবে ততক্ষণ কিন্তু ইনভেস্টিগেশনে পেরিফেরিতে সবাইকে আনতে হবে না। এই যে চলে গেল 7টা দিন চলে গেল, তুমি বলো তো ওই প্লেস অফ অকারেন্স বা সিন অফ ক্রাইম যেখানে ঘটনাটা ঘটেছে, ইনসিডেন্ট যেখানে হয়েছিল, সেখানে কি পাবে বলো তো? যে লোকগুলো ছিল তাদের খোঁজ করে করে বার করা, এই টেনাসিটি ওখানকার ওই তালসারির পুলিশের পক্ষে সম্ভব করা কি সম্ভব? সেই দীঘা মেডিকেল কলেজে যেখানে ওকে ডিক্লেয়ার করলো, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে ডিক্লেয়ার করলো ব্রড ডেড বলে, সেই মেডিকেল সুপার, সেই অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, তমলুক মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের ডাক্তাররা যারা ভিসেরাটা কোন থেকে কালেক্ট করলো, লিভার, কিডনি বলো, দেখো তোমার লাঙে ইডিমা হয়েছে, সোডিয়াম ব্লাডের মধ্যে চলে এসছে, ওখান থেকে সেরিনেটেড হয়ে গেছে ওই ব্লাডগুলো, সমস্ত স্যাম্পেল নিতে হবে। এত টিডিয়াস ওয়ার্কগুলো কি করা এখন সম্ভব বলো? কে এত ইন্টারেস্ট নেবে বলো? যদি আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারকে এটাকে উদ্যোগ নিতে হবে, এই কেসের কিন্তু শেষ দেখে ছাড়তে হবে। একেবারে বহুমুখী এই বাঙালি প্রতিভার যে মর্মান্তিক পরিণতি হলো, তার নেপথ্যে কে বা কারা, কাদের গাফিলতি, সত্যটা সামনে আসবে তো? এই প্রশ্ন রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।